ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আরো একটা নতুন চ্যাপ্টার, নিউটনিয়ান বলবিদ্যা। একটু লম্বা চ্যাপ্টার, অনেকগুলা টপিক কম্পারেটিভলি। আমাদের প্রথম যে চ্যাপ্টার ছিল ভেক্টর, কিংবা ধরো শুরুর দিকে যে পরিমাপ ত্রুটি এইসব নিয়ে পড়াশোনা করছি আমরা। তো এগুলার থেকে এটা একটু বড়, হঠাৎ করে এসে অনেক বেশি টপিক চলে আসছে, আবার একটু কঠিন কঠিন লাগে অনেকের কাছে। তো যেই কারণে অনেকেই চাও কি এই চ্যাপ্টার কি বাদ দেওয়া যাবে কিনা। উত্তর হলো না, কখনোই না। তার কারণ হলো এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসে, যেগুলা নিয়ে আমরা এই লেকচার সিরিজে এই চ্যাপ্টারের সব সলিউশনের মধ্যে আর কি আলোচনা করব। সো শুরুতেই আর কি দেখে নিতে চাই যে এই চ্যাপ্টারে কি কি টপিকে ভাগ করছি আমরা। শুরুতে আছে তোমার নিউটনের গতিসূত্র, বলের ঘাত, ঘাত বল, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, রকেটের গতি, ঘর্ষণ, লিফট, জড়তার ভ্রামক। সো একটু যদি ইন জেনারেল কথাবার্তা বলি, এই টাইপগুলোর মধ্যে নিউটনের সূত্র খুবই গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে কোশ্চেন আসে। এবং সবথেকে বড় ব্যাপার কি, নিউটনিয়ান মেকানিক্স। তো তোমার নিউটনের সূত্র এই টপিকটাই আসলে ভালো করে বোঝাটা জরুরি। তিনটা সূত্রতে আসলে উনি কি বলতে চাইছিলেন, প্রত্যেকটার ইনার মিনিংস গুলা কি কি, আসলে কোন সূত্র আসলে কি নিয়ে আলোচনা করতেছে। সো এই ব্যাপারগুলো আলাদা করে বুঝতে পারাটা জরুরি। এবং এগুলা বুঝলে আলটিমেটলি দেখবে এই ভরবেগের সংরক্ষণ সূত্র, তারপর আমরা যে বলতেছি ঘর্ষণ, লিফট, তুমি যদি নিউটনের গতিসূত্রতে নিউটন কি বলতে চাইছিলেন একটু ভালো করে বুঝো। এগুলো আসলে দিন শেষে আলাদা আলাদা টপিক নেই। ইভেন রকেটের গতি, এটা কোনো আলাদা গতি মানে টপিকই নেই, এগুলো সব আসলে ঘুরে ফিরে একই টপিক। ঠিক আছে, সব জায়গায় তুমি একটা সিস্টেম সেখানের মধ্যে ফোর্স দিচ্ছ, সেটা কিভাবে অ্যাক্ট করবে না করবে এই নিয়েই কথা বলতে থাকবা। সো আলটিমেটলি এই সব কয়টা মিলে একই ধরনের টপিক, বলের ঘাত, ঘাত বল। এগুলা খুবই সিম্পল টপিক, বাট এখান থেকে কোশ্চেন দেখো খুব অল্প আসছে। খুবই খুবই অল্প, কিন্তু আসে। আসে না যে ব্যাপারটা তা না, আসে কিন্তু খুবই অল্প এবং খুব সোজা সোজা মানের অঙ্ক। তার তুলনায় যদি বলি নিউটনের সূত্র কিংবা তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপর যেমন ধরো তোমার ঘর্ষণ, লিফট, এই টপিক গুলা থেকেও যদি প্রিভিয়াস ইয়ারে দেখো অনেক কোশ্চেন আসে। তুলনামূলক যদি তুমি আবার আমরা যখন রোটেশনাল মেকানিক্স এ ঢুকতেছি, রোটেশনাল মেকানিক্স এ জড়তার ভ্রামক আছে, এই জড়তার ভ্রামক বা চক্রগতির ব্যাসার্ধ, এগুলা থেকে কোশ্চেন কম্পারেটিভলি অনেক কম আসছে, বাট বুয়েটে স্টিল কোশ্চেন টোশ্চেন আসছে আর কি কিছু। এই যে টপিক গুলা, এর মধ্যে কণিক গতিশক্তির কিছু অঙ্ক কিংবা তোমার রাস্তার ব্যাংকিং, এই টপিকটা থেকে মোটামুটি অ্যাডমিশন টেস্টে এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে বেশি অঙ্ক আসছে। রাস্তার ব্যাংকিং নির্ণয় বা ব্যাংকিং রিলেটেড যে যে অঙ্কগুলো আছে, এখান থেকে সব থেকে বেশি আসছে হইলো রাস্তার ব্যাংকিং থেকে। বাকি যে টপিক গুলো আছে ওগুলো খুব ছোট্ট 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 কতগুলো সূত্র আছে, টর্ক, তারপর কৌণিক ভরবেগ, কৌণিক গতিশক্তি, তারপর যেমন আমরা বলতেছি কেন্দ্রমুখী ত্বরণ বল, এই জিনিসগুলো সম্পর্কে ভালো করে জানতে হয়। অঙ্ক হয়তো খুব বেশি আসে না, যেমন ধরো কেন্দ্রমুখী বল থেকে, কিন্তু এর কনসেপ্ট না বুঝলে তুমি কিন্তু সামনের দিকে আগাইতে পারবা না। তারপর যেমন ধরো এই চক্রগতির ব্যাসার্ধ, এটা কিন্তু দিন শেষে তোমার লাগবেই জড়তার ভ্রামকের সাথে। ঠিক আছে। সো আমরা দেখবো পড়ানোর সময় মিলায় পড়াবো, আমরা যে সব সিরিয়াল মেনটেন করে পড়াবো ব্যাপারটা তা না। টপিক হয়তো 1 2 এর সাথে 7 নাম্বার টপিক আনতেছি, 2 এর 5 এর সাথে 9 নাম্বার টপিক আনবো, এরকম করে মিক্সচার হইতেই পারে। ঠিক আছে। সো এরপর যুক্ত বস্তুর ত্বরণ, এটা আলটিমেটলি কিন্তু দিন শেষে এফ ইজ ইকুয়াল টু এম নিয়ে কথাবার্তা বলে। ঠিক আছে। সো নিউটনের সূত্রের মধ্যেই আসলে এটাকে ফেলে দেওয়া যায় আর কি, বাট স্টিল ওকে। আর এরপর ভরকেন্দ্রের স্থানাঙ্ক যে টপিকটা, এটা আসলে সহজে যদি বলি তোমাদেরকে, এটা আসলে একটু আউট অফ সিলেবাস, বুঝছো। এটা আসলে এখন তোমাদের সিলেবাসের মধ্যে নাই, বাট আমরা এটা নিয়ে হালকা পাতলা আলোচনা করার চেষ্টা করব আর কি। আচ্ছা, সো চলো একটু দেখে নিই আজকের লেকচারে আমরা পার্টিকুলারলি কোন কোন টপিক নিয়ে কথাবার্তা বলতেছি। আমাদের আজকের আলোচনার প্রথমেই আসবে নিউটনের সূত্র, যেহেতু এই চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি মাত্র। দেন আসতেছে হইলো তোমার লিফট আর যুক্ত বস্তুর ত্বরণ। কারণ দিন শেষে সব জায়গায় আমি যদি বলি আজকের আলোচ্য টপিক কি, আজকের আলোচ্য টপিক এক কথায় বললে এই জিনিসটা, সামেশন অফ এফ সমান এম এ, মানে প্রযুক্ত সকল বলের লব্ধি ইজ ইকুয়াল টু এম এ। এটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো, বাট মোস্টলি যদি বলি আমাদের আজকের লেকচার জাস্ট এটা নিয়ে। ঠিক আছে। তো চলো আমরা একটু দেখে নিই এখান থেকে কি কি কোশ্চেন আসছে। নিউটনের সূত্র যেগুলো বলতেছি, 3টা সূত্র ছিল। তো এই 3 সূত্র থেকে তোমরা যদি দেখো এমসিকিউ এর দিকে তাকাও, বুয়েটে কোশ্চেন আসতেছে, সিকের ওয়েটে মাত্র মাত্র পরীক্ষা হওয়া শুরু হলো 1 2 বছর ধরে। তো এখানেও কিন্তু এর মাঝে কোশ্চেন এখান থেকে চলে আসছে। প্রিভিয়াস টাইমে কুয়েটে, রুয়েটে, চুয়েটে, আইইউটি তে যদি তাকাও তুমি, দেখো খুব রিসেন্ট ইয়ার্স গুলাতে কিন্তু এই জায়গা থেকে রেগুলারলি কোশ্চেন আসতেছে। তুমি বুয়েটের দিকে যদি তাকাও, বুয়েটে 20 21 এখান থেকে কোশ্চেন আসছে, যদিও কোশ্চেনটা একদমই কঠিন না, খুবই সোজা টাইপের একটা কোশ্চেন আসছে, বাট আসছে। ঠিক আছে। সো ভালো করে কিন্তু এগুলো পারতে হবে। বুটেক্সে 19 20 সালে এখান থেকে কোশ্চেন আসছে। সো
ইম্পর্টেন্সের দিক দিয়ে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা ৩ সূত্র মোটামুটি সবাই জানি। বেসিক কিছু কনসেপ্টস নিয়ে কথা বলা মানে কথাবার্তা বলা দরকার আরকি। সো গতির ১ম সূত্র যেটা, নিউটনের ১ম গতিসূত্র বলতেছে কি বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে। তাহলে এখান থেকে একটা কি পয়েন্ট হলো এটা, এই যে সমবেগে চলতেছে তার মানে কি? তার বেগ সমান, সো সমদ্রুতি এবং সরল রেখায়। এই সেম কথাও কিন্তু বলতে পারে, সমদ্রুতিতে সরল রেখায় চলতেছে। সমদ্রুতিতে সরল রেখায় চলতেছে। ঠিক আছে, এই হইলো কথাবার্তা। এরপরে যদি তুমি সামনের দিকে আসো, যে এই যে কথাটা বাহ্যিক বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু গতিশীল হয়। ম্যাথমেটিক্যালি এটাকে কিন্তু আমি এভাবে দেখাইতে পারি। ম্যাথমেটিক্যালি এই জিনিসটা এরকম দাঁড়ায় যে যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, বা আমরা তো এখন বড় হইছি, এভাবে লিখবো সিস্টেমের এক্সটার্নাল ফোর্স 0 হলে, তাহলে একটু বুঝতেই পারতেছো এখানে কিন্তু তোমার প্রথমে সিস্টেমটা ডিফাইন করে নিতে হবে যে এইটুক জায়গা আমার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এই বস্তুগুলো আছে। এই ব্যাপারটা তোমাকে ক্লিয়ার হইতে হবে যে তুমি কাকে কাকে সিস্টেমের মধ্যে রাখতেছো, কাকে সিস্টেমের মধ্যে রাখতেছো না। সো এফ অফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু 0 হইলে ভি ইজ ইকুয়াল টু, আমরা বলতে চাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ইউ হবে। দ্যাটস ইট। অর্থাৎ আদি বেগ আর শেষ বেগ সমান। কিন্তু মানে এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা লিখতেছি, এটা কিন্তু আমি দ্বিতীয় সূত্র থেকে নিয়ে আসতেই পারি। ঠিক আছে, দ্বিতীয় সূত্র থেকে নিয়ে আসাই যায়। সো এইটার আসলে গুরুত্বটা কোন জায়গায়? ব্যাপার হইলো এই নিউটনের গতির যে প্রথম সূত্র, তার গুরুত্বটা কিন্তু এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে না, বা এই যে সমদ্রুতিতে সরল রেখা যাচ্ছে এটাতেও না। রাদার এটা আসলে কিসের আইডিয়া দিচ্ছে? এটা একটা নতুন আইডিয়া জেনারেট করতেছে, বস্তুর একটা ধর্ম নিয়ে কথাবার্তা বলতেছে। কি ধর্ম? সেটা হলো জড়তা। এই জন্য এই সূত্রটা আমাদের কাছে এত এত বেশি গুরুত্বপূর্ণ, কারণ সে জড়তার আইডিয়া দিচ্ছে, বস্তুর একটা খুব ফান্ডামেন্টাল প্রপার্টি, যে যে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটাই মেনটেইন করতে চায়। তুমি যদি তাকে চেঞ্জ করতে চাও, সে বাধা দিবে। দ্যাটস ইট। সো এটাকে আমরা বলতেছি হইলো গিয়ে জড়তা, যে তার বস্তু তার অবস্থান ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলতেছি হলো জড়তা, যেটা স্থিরটা স্থির থাকতে চায়। যে আমরা বলতেছি স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু সমবেগে গতিশীল হয়। এই জিনিসটাই কিন্তু জড়তা আলটিমেটলি। ঠিক আছে, সো ফার্স্ট ল কেন ইম্পর্টেন্ট? জড়তার আইডিয়াতে। সেকেন্ডে আসলাম, নিউটনের গতির দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই একই দিকে কিন্তু হয়। সো বেসিক্যালি এইটাকে যদি ম্যাথমেটিক্যালি দেখো, ব্যাপারটা এরকম যে ভরবেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, পরিবর্তনের হার ভেক্টর ফর্মে অবশ্যই লিখবা, ইজ প্রপোর্শনাল টু এফ। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স অনেকেই দেখবা এখানে লিখে ফেলে এফ ইজ প্রপোর্শনাল টু এটা। ব্যাপারটা ঠিক না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। এখান থেকে আলটিমেটলি তুমি যে ব্যাপারটা পাও সেটা আসলে অনেকটা এরকম, এফ ইজ ইকুয়াল টু এম এ। আমাদের আজকের মোটামুটি আলোচ্য সূচি এটাকে নিয়ে, এবং সাথেই এফ ইজ ইকুয়াল টু এম এ যখন লিখতেছো, বড় হয়ে গেছো, তখন সামেশন অফ এফ লিখবা। সো এটা আসলে প্রযুক্ত সকল বল লব্ধি। আর এই ভেক্টর সাইনটাই কিন্তু মিন করতেছে যে এটা সেই দিকেই কাজ করবে যেদিকে হইলো গিয়ে এফ বলটা কাজ করতেছে। সো এটা বেসিক জিনিস, আশা করি সবাই বুঝতে পারছি। এই স্টেটমেন্ট বা এগুলা ছোটবেলা থেকেই পড়ে আসতেছে, সো এগুলাতে ঘাটাঘাটি করতেছি না। তৃতীয় সূত্রতে চলে যাচ্ছে, যদি একটি বস্তু অপর আর একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীত মানের বল প্রয়োগ করে। তাইলে এটার জন্য আমাদের একটা ছবি লাগবে। যদি বুঝাইতে চাই, আমাদের ধরো এটা একটা বস্তু, আর লেটস সে এটা আর একটা বস্তু। তাইলে এটা গিয়ে ধরো এটাকে ধাক্কা দিছে, তাহলে ধাক্কা দিছে মানে কি বল প্রয়োগ হয়েছে। লেটস সে ধরে নিলাম এই 2 নাম্বার বস্তুর উপর একটা ধাক্কা বল কাজ করছে, কত মানের, নাম দিলাম ধরো এফ, 2 এর উপর 1 এর কারণে। তাহলে এই ল বলতেছে কি, যে দ্বিতীয়টাও তাইলে সমান এবং বিপরীত বলে কাকে ধাক্কা দিবে? প্রথমটাকে। অর্থাৎ এটাকে সমান ও বিপরীত, অর্থাৎ দিকটা উল্টে যাবে, এবং ফোর্সটা তখন হয়ে যাবে কার উপর কাজ করতেছে? 1 এর উপর বল 2 এর কারণে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যেটা সম্পর্ক স্থাপন করতে চাইতেছি সেটা হলো এরকম,
যে এই F21 যেটা দ্যাট উইল বি ইকুয়াল টু F12, বাট যদি ভেক্টর ফর্মে লিখো এদের দুইজনের দিক ভিন্ন, এদের দুইজনের দিক ভিন্ন। এমন একটা কথা আসতেই পারে যে তাইলে তো F12 আর F21 সমান যদি হয় তাইলে F21 প্লাস F12 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, একটা জিরো ভেক্টর হয়ে যাচ্ছে। তাইলে এইটা কি হইল? তাইলে একটাকে যদি ক্রিয়া বল বলি আর একটাকে যদি প্রতিক্রিয়া বল বলি, ক্রিয়া আর প্রতিক্রিয়ার তো লব্ধি শূন্য হয়ে যাচ্ছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার লব্ধি তো শূন্য হয়ে যাচ্ছে। বাট এইখানে একটা ব্যাপার আছে, তুমি যখন ক্রিয়ার প্রতিক্রিয়ার এই লব্ধিটা করতেছো, এই ব্যাপারটা কি আসলে লজিক্যাল কিনা? লব্ধি কখন করি? যখন একটা বস্তুর উপর হইলো আমার একাধিক বল কাজ করতেছে, তাই না? সো যখন আমি এই বস্তুগুলাকে আলাদা আলাদা ভাবে এক একটা সিস্টেম হিসেবে ট্রিট করতেছি, যে এই বস্তুটা একটা সিস্টেম, এই বস্তুটা একটা সিস্টেম, তখন না প্রত্যেকটা বস্তু একটা একটা করে ফোর্স পাচ্ছে, লব্ধির কিন্তু কোনো কোশ্চেন আসতেছে না। সো এই কথাটা যে তুমি লিখতেছো, এই কথাটাই আসলে ঠিক না। ঠিক আছে, আমরা এটা বলতে চাইতেছি যে এখানে যে এই কথাটা লিখা হয়েছে, এই কথাটাই অ্যাকচুয়ালি ঠিক হয় নাই, এই কথাটাই ভুল হয়েছে, এই লব্ধি করাটাই ঠিক না। কারণ এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন দুইটা বস্তুর উপর কাজ করে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখবা। ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন দুইটি বস্তুর উপর কাজ করে। ওকে, দ্যাটস ইট, এই হইলো গিয়ে কথা। সেটা যদি ভিন্ন বস্তুর উপর কাজ করে তাইলে এখানে কিন্তু লব্ধির কোনো কোশ্চেন আসতেছে না। সো এটুকু হয়ে গেল, তিনটা ল সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি, বেসিক কিছু অঙ্ক এখান থেকে করতে হবে। তাহলে কি বলতেছে, 10 নিউটনের একটি বল 2 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে। তাহলে তারপর বলের ক্রিয়া বন্ধ করলে পরবর্তী 10 সেকেন্ডে বেগ শূন্য হয়, বস্তুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, এটা তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা, 10 নিউটনের বল যদি 2 কেজি ভরের বস্তুর উপর কাজ করে তাইলে A1 কত হবে? A1 সমান হয়ে যাবে 10 নিউটন ডিভাইডেড বাই 2 কেজি, সো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাইলে এখান থেকে দেখো 4 সেকেন্ড ধরে এটা কাজ করলে সে আসলে স্থির অবস্থা থেকে শুরু করছে, তাই না? স্থির বস্তুর উপর কাজ করতেছিল U0। তাইলে আমি যদি S1 ধরি, S1 প্রথম 4 সেকেন্ডে ইজ ইকুয়াল টু U তো 0, 0 প্লাস হাফ এটি স্কয়ার, সো হাফ ইনটু 5 ইনটু 4 স্কয়ার, তাইলে 16 8 5 8 40 মিটার। দেন তুমি চিন্তা করো পরের অংশে যখন যাচ্ছ, পরের অংশে বেগটা লাগবে না শুরুতেই, 4 সেকেন্ড পরে বেগ। সো আমরা এটা বাইর করে ফেলি, 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর যেটা বলতেছি যে ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস 5 ইন্টু টি এর ভ্যালু কত বলতো, 4 সেকেন্ড গেছে, 20 মিটার পার সেকেন্ড। কিন্তু কাহিনী হইলো বলতেছে বলের ক্রিয়া বন্ধ করার পরবর্তী 10 সেকেন্ডে বেগ শূন্য হয়, তার মানে কিন্তু আবার মন্দন কাজ করতেছে, তাই না? এই অংশটাতে যেহেতু পরবর্তী 10 সেকেন্ডে বেগ শূন্য হয় বলছে, তার মানে ওই সময়ে মন্দন কাজ করে, মন্দন কাজ করে। তাহলে তুমি একটু চিন্তা করো ওই সময়ের মন্দনটা A2 এর মান কত হবে? 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 10, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা যদি হয়ে যায় তাহলে এবার এস টা বাইর করে ফেলবো। এস কিভাবে বাইর করব? S2 ইজ ইকুয়াল টু U2T, তার মানে হবে হইলো গিয়ে 20 ইন্টু 10 মাইনাস হাফ ইন্টু A2 ইন্টু টি স্কয়ার। বসায় দিলাম, তাহলে একটু দেখি 10 200 মাইনাস 100 100 মিটার, তাই না? এটা হয়ে যাবে 100 মিটার। সো আলটিমেটলি দুই জায়গা থেকে মিলায় তোমার টোটাল এস আসবে কত? S1 প্লাস S2, সেটা আলটিমেটলি 140 মিটারের সমান। কারণ সেকেন্ডটা হইলো গিয়ে 100, প্রথমটা হলো 40, দুইটা যোগ করে দিলে এই যে সুন্দর মতো তোমার আনসার চলে আসবে, বি নাম্বারটা 140 মিটার। ডান হয়ে গেল।
So পরেরটাতে force F is acting on an object of mass 10 kg. What is the magnitude of the acceleration? So other forces involved হইতেই পারে, so doesn't matter. আমার কাছে জানতে চাচ্ছে F যেটা দেওয়া আছে, যে F এর মানটা লাগবে। So F যে ভেক্টরটা দেওয়া আছে তার মান কত? তার মান হয়ে যাবে √40 স্কয়ার, বা আমরা অ্যাক্সিলারেশনের ভ্যালুতে যদি যাইতে চাই F is equal to ma, তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশনে চলে যাও। অ্যাক্সিলারেশন সমান চলে আসবে F equals to 40i plus 30j, 40i plus 30j divided by নিচে চলে আসবে 10 কেজি, তাইলে 4i plus 3j। দেন এখান থেকে তোমার চলে আসবে তাইলে a এর যে মানটা সেটা হয়ে যাবে, চিন্তা করে দেখো, √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করে দিলে চলে আসবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কত আসতেছে? এই যে বি নাম্বারটা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক। পরেরটা, when 700 and 500 kg diesel engine pulls a 25,000 kg train along straight and level rails, it produces an acceleration of 2.5 meter per second square. What will be the acceleration of the engine when the load of the train becomes 45,000 kg? Neglect the friction. তাইলে এখানে একটা জিনিস কনস্ট্যান্ট ধরে নিতে হবে, যে এই যে 7,500 কেজি ডিজেল ইঞ্জিনটা 25,000 কেজি ট্রেনকে হইল গিয়ে লিফট করতেছে। 25,000 কেজি ট্রেনকে স্ট্রেট এন্ড লেভেল রেলস দিয়ে টানতে থাকে। It produces an acceleration of 2.5 meter per second square. What will be the acceleration of the engine when the load of the train becomes 45,000 kg? তো দুই ক্ষেত্রে নেগলেক্ট দ্য ফ্রিকশন, ফ্রিকশন নেগলেক্ট করতে বলছে। তাইলে দুই ক্ষেত্রে যে জিনিসটা কনস্ট্যান্ট আছে, অ্যাজিউম the force to be constant, তাহলে যে ফোর্সে পুল করতেছে সেই পুল করার পাওয়ারটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। তাহলে এখন তুমি চিন্তা করো, 25,000 কেজিতে যখন ছিল তখন তার ছিল 2.5, so F is equal to m1 a1 is equal to m2 a2, right? So 25,000 কেজি ট্রেন যখন নিয়ে যাচ্ছে সে, এখান থেকে আমি লিখতে পারবো 25,000 into 2.5 is equal to 45,000 into a2। তাহলে এখান থেকে দেখো তো a2 এর ভ্যালুটা কত আসে? a2 এর ভ্যালুটা চলে আসবে 25,000 into 2.5 divided by 45,000, আনসার চলে আসবে 1.389, 1.389 মিটার পার সেকেন্ড স্কয়ার। নাও আনসার তো করে দিচ্ছ, বাট গ্যাঞ্জাম কোথায় লাগছে বলো তো? মানে আনসার তো মিলতেছে না। তাহলে কেন মিলতেছে না? কোশ্চেনটার আনসার হলো এই যে এই জিনিসটা যেটাকে তুমি একেবারে ইগনোর করে চলে গেছো। 7,500 কেজি ডিজেল ইঞ্জিনের কথা বলছে। সো 7,500 কেজি ডিজেল ইঞ্জিনটা 25,000 কেজির একটা ট্রেনকে টানতেছে। তাইলে এই যে ম্যাসটা বসাইছো এখানে, এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি 25,000 হবে না। এটা হবে কত বলতো? এটা হবে 25,000, এটা হবে 25,000 প্লাস 7,500, 7,500। সো এটা বাদ, এটা বাদ, এখানে আসবে 5, 7 5 12 2, আর এখানে 3, 32,500। সিমিলারলি এটাতে যখন 45,000 লিখতেছো, এটা তো ট্রেনের লোড, সো এটা হবে অ্যাকচুয়ালি 45,000 প্লাস 7,500। তো সব মিলায় থাকবে 0 0 5 2, 7 5 12 2, 4 রেখে 5, 52,500। তাহলে এবার এই মানগুলা বসায় তুমি দেখো কত আসে। এই মানগুলা যদি বসাই, উপরে চলে আসতেছে 32,500, আর নিচে আসবে 45,000 প্লাস 7,500, আনসার আসতেছে 1.547। এই তো এতক্ষণে সুন্দর আনসার আসছে।
সো এটা দিলে পরে এই জিনিসটা চলে আসবে 1.547 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা অলমোস্ট কিন্তু ইকুয়াল টু 1.55 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আনসার হবে কোনটা বলো তো? 1.55। সো যেটা হলো কথা, অঙ্ক করার সময় এই যে এইসব জিনিসপত্র মিস করা যাবে না। এই যে এখানে একেবারে ডিরেক্টলি দেওয়া আছে তোমাকে এটা, ঠিক আছে? সো ডোন্ট মিস, ঠিক আছে? আচ্ছা, কেন এভাবে করলাম, মানে প্রথমে তোমাকে না ধরায় দিয়ে কেন এভাবে আগাইলাম, তার রিজন হলো পরীক্ষার হলে এটা কমনলি সবাই ভুল করে, ঠিক আছে? আচ্ছা, পরেরটা, at time t is equal to 0 তোমাকে বলতেছে a particle starts moving along the x-axis. If the kinetic energy increases uniformly with time t, the net force acting on it must be proportional to what? তাহলে এইখানে পয়েন্ট হলো the kinetic energy increases uniformly. Kinetic energy increases uniformly কার সাথে? with time t. with time t, তাইলে তার মানে প্রপোর্শনাল বোঝাই যাচ্ছে, কাইনেটিক এনার্জি is proportional to t. ভেরি গুড, বুঝলাম। তাহলে এখান থেকে এইটুকু বুঝতে পারতেছি কাইনেটিক এনার্জি যেটা আছে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু সাম k ইনটু t। আচ্ছা, এবার কাইনেটিক এনার্জি যদি k ইনটু t হয়, তুমি একটু চিন্তা করে দেখো তো, ছোটবেলায় তো অনেক কিছু পড়ছো, কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের একটা ফর্মুলা আছে না? কাইনেটিক এনার্জি ek সমান কি হয়? p স্কয়ার বাই 2m। তাহলে এখান থেকে দেখো তো p সমান কি বলা যাবে? টুয়াইস m ek। তাহলে আমি এখান থেকে আরো কি করতে পারি? তাইলে তুমি একটু চিন্তা করো, p সমান আমি লিখতে পারতেছি টুয়াইস m ek সমান কি k ইনটু t। k ইনটু t, তাহলে p এবার হয়ে গেছে টাইমের একটা ফাংশন। এখন তুমি চিন্তা করে দেখো, ও তার সাথে তো রুট দেই নেই, এই যে এখানে রুটটা দেই নেই, আর এখানে দিব হাফ। তো এখন তুমি চিন্তা করো, এই পুরা জিনিসটাতে আমার যদি ফোর্স লাগে, ফোর্সের রিলেশন চাইতেছে, দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট, কারণ তার এনার্জি যেহেতু চেঞ্জ হচ্ছে, তার মানে ফোর্স অবশ্যই আছে। দ্যাট ফোর্স উইল বি ডিপি বাই ডিটি, রাইট? ফোর্স ইজ ইকুয়াল টু ডিপি ওভার ডিটি। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, টুয়াইস এম কে, এটা তো কনস্ট্যান্ট, রাইট? সো রুট ওভার, সরি, রুট ওভার টুয়াইস এম কে, এই পার্টটা তোমার কনস্ট্যান্ট যাচ্ছে, বাকি থাকলো টি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? সো রুট টি এর যদি ডিফারেন্সিয়েশন করো, এটা আসে 1/2 রুট টি, ঠিক আছে? চলে আসবে 1/2 রুট টি। এটাও নিশ্চয়ই মনে আছে, টি টু দি পাওয়ার হাফ কে যদি ডিফারেন্সিয়েশন করো, এটা ছোটবেলার জিনিস, টি টু দি পাওয়ার হাফ, এটার যদি ডি ডি টি করো, তাহলে আসবে কত? হাফ ইন্টু টি টু দি পাওয়ার হাফ মাইনাস 1, that gives you হাফ ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাই তো? তার মানে চলে আসবে কত? 1/2 রুট টি। সো এই ডিফারেন্সিয়েশন আর কি, যদি কেউ না বুঝে থাকো তার জন্য দেওয়া। সো বাকি সব কনস্ট্যান্ট হয়ে গেলে ফোর্সটা একটু চিন্তা করে দেখো তো কার প্রপোর্শনাল হচ্ছে? 1/√t এর। তাইলে এই এ নাম্বার যেটা আছে, এটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করি এটা বুঝতে পারছি, সহজ জিনিস, বাট এই যে এইটুক ক্যালকুলেশনটা নিজের হাতে না করলে কিন্তু এটা পারাটা একটু টাফ। ওকে, সো চলে যাবো পরেরটাতে। বলতেছে a 75 kg boy and a 60 kg girl use an elastic rope while engaged in a tug of war on a frictionless surface. If the acceleration of the girl toward the boy is 3 meter per second square, 3 meter per second square, what is the magnitude of acceleration on the boy toward the girl? আচ্ছা, তো টাগ অফ ওয়ার যখন হচ্ছে, জিনিসটা এখান থেকে বোঝার চেষ্টা করো। ধরো এটা একটা টাগ অফ ওয়ার এর হলো আমাদের দড়িটা বা রোপটা, তো আঁকো আর কি, আঁকলেই হবে, আমি বাচ্চা আঁকতে পারি না তো। সো এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। লেটস সে এপাশ দিয়ে একজন টানতেছে, প্রচন্ড জোরে টানতেছে, এদিকে ফোর্স দিচ্ছে। সিমিলারলি একটা যেটা হইতেছে,
গার্ল টুয়ার্ড দ্য বয়। সো এইটা হইলো গিয়ে তোমার অন্যজন টানতেছে, তাইলে এটা একজন, ওকে, এ ধরো এদিকেই যাচ্ছে, সবাই মিলায় যদি এই বরাবর যায়, তাহলে তোমার কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য এক্সেলারেশন অফ দ্য বয় টুয়ার্ড দ্য গার্ল। তাহলে তুমি চিন্তা করো এক্সেলারেশন অফ দ্য গার্ল টুয়ার্ড দ্য বয়। আচ্ছা, এখানে একটু কাহিনী আছে, এ আবার টানবে সময় ফোর্স কোন দিকে দিচ্ছে, এদিকে দিচ্ছে। সো চিন্তা করো এরা এক একজন এদিকে টানতেছে, তাইলে এই মানে এটা হলো দড়ির উপর যে ফোর্স কাজ করতেছে, দড়ির উপর ফোর্স গুলা দেখাচ্ছি, এটাকে আর একটু ক্লিয়ারলি আঁকলে এই যে এই বরাবর আঁকা উচিত, এরকম করে ফোর্স দিচ্ছে। তাইলে একটু চিন্তা করো, এটা ধরো বয়টা, এটা ধরো গার্লটা, ঠিক আছে? কাহিনী হলো দুইজন দুই দিকে টানতেছে, দড়ির উপর এই ফোর্স গুলা কাজ করতেছে। সো এখন এই যে টানটা সে দিচ্ছে, ধরো মেয়েটা যে এদিকে টান দিচ্ছে বা ছেলেটা যে এদিকে টান দিচ্ছে, মেয়ের এই টানটা কিন্তু আলটিমেটলি ছেলেটার উপর কাজ করতেছে, রাইট? ছেলেটা তাইলে এদিক বরাবর একটা ফোর্স পাচ্ছে, সিমিলারলি মেয়েটাও কিন্তু তাইলে এদিক বরাবর একটা ফোর্স পাচ্ছে, রাইট? দুজন দুজনের দিকে যেতে চাচ্ছে। এই যে ছেলেটা যে টান দিচ্ছে এদিকে, সেটা মেয়েটাকে নিয়ে যাচ্ছে, মেয়েটা যে এদিকে টান দিচ্ছে দড়িটাকে, সেটা ছেলেটাকে এদিকে আনতে চাচ্ছে। সো ফোর্স সেম, এফ ইজ কনস্ট্যান্ট, এফ ইজ সেম। এত কথাবার্তার আসলে দরকার নেই, এমনি ছবিটা আঁকছি, মজা লাগলো। সো আলটিমেটলি তোমার কাছে জানতে চাইছে এই যে এম ইন্টু এ, ঠিক আছে? সো এফ যেহেতু সেম, এম ওয়ান এ ওয়ান ইজ ইকুয়াল টু এম টু এ টু। সো এখান থেকে জাস্ট জানতে চাইছে এ টু কত। সো এম ওয়ান এ ওয়ান কত, আমার গার্ল টুয়ার্ড দ্য বয় হলো 3 মিটার পার সেকেন্ড, তার বয়স হলো 6, সরি বয়স বলতেছি, ওয়েট হলো, ওয়েটও না, ম্যাস 60 কেজি ইন্টু 3, আর ছেলেটার হলো 75 কেজি। তো 75 এখানে বসায় দাও আর তোমার আনসার চলে আসবে, এই তো। সো 3 25 75, 5 দিয়ে কাটলে 5 12 60, 5 5 25। সো এটা হয়ে যাবে 12/5। 12/5 এর যদি ভ্যালু বাইর করো, সেটাও আসলে খুব একটা কঠিন কিছু না, 2.4 আসে, ঠিক আছে? 2.4, তাইলে কোনটা আনসার? ডি নাম্বারে আছে দেখো, একেবারে ডিরেক্টলি দেওয়া 2.4 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্যাটস ইট। সো এইসব কাহিনীপত্র বলা হইলো গিয়ে বেসিক্যালি সিনারিওটা বোঝানোর জন্য। ছেলেটা যখন এদিকে দড়িটাকে টানতেছে, সেটা কিন্তু মেয়েটাকে সহ টানতেছে, রাইট? আর মেয়েটা যখন এদিকে টানতেছে, সেটা কিন্তু ছেলেটাকে সহ দড়িটাকে টান দিচ্ছে। But a race car has a mass of 710 kg. It starts from rest and travel 40 meter in 3 seconds. The car is uniformly accelerated during the entire time. What is the net force exerted on it? আচ্ছা, সো অ্যাপ্রোচ 1 এ যদি যাই, কেন দুইটা বলতেছি, আমরা এটাকে অন্যভাবেও করতে পারি। সো অ্যাপ্রোচ 1 এ বেসিক্যালি আমি যেটা বাইর করব, 40 মিটার 30 সেকেন্ডে গেছে and starts from rest, তাহলে এক্সিলারেশন বাইর করে ফেলা যায়। ওকে, একটু দাগায় নেই। এখন যেটা বলতেছি যে এস দেওয়া আছে, আমার দরকার হলো গিয়ে এক্সিলারেশনটা। সো এস ইজ ইকুয়াল টু ইউটি, সরি ইউতে না যাই, আমরা ইয়েতে যাই একটু, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, বা এই যে 40 মিটার ট্রাভেল করছে, এস এর ভ্যালু দেওয়া আছে, আর দেখো 3 সেকেন্ড টাইম দেওয়া আছে। ইয়েস, আমরা তাইলে বেসিক সমীকরণে চলে যাব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এস ইজ ইকুয়াল টু, আমরা জাস্ট ডিরেক্টলি লিখতে পারি হাফ এটি স্কোয়ার as u is equal to 0 starts from rest. সো এখান থেকে এ সমান পেয়ে যাচ্ছ twice s, 2 into 40 মিটার ট্রাভেল করছে, ডিভাইডেড বাই 3 সেকেন্ড, সো 9, এটা চলে আসবে 80/9। তোমার কাছে জানতে চাইছি এফ কত, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এর ভ্যালু কত 710 কেজি ইন্টু 80/9, তাহলে 710 ইন্টু 80/9, আনসার আসতেছে কত 6.3 ইন্টু 10 কিউব, 6.3 ইন্টু 10 কিউব নিউটন। পারলাম। আচ্ছা, এটাকে আর কিভাবে কিভাবে করা যেত, আর একটা অ্যাপ্রোচ হইলো গিয়ে যেটার ভেলোসিটি বাইর করে নিতে হইতো।
ঠিক আছে, সেখানে আমরা হইলো গিয়ে ওই যে ফোর্স দিয়ে করতে পারতাম কিভাবে, যে এটার উপর কিছু পরিমাণ কাজ হইছে, সো ওয়ার্ক যেটা আছে এটা হলো আমার অ্যাপ্রোচ টু, এটা এখন করাবো না, জাস্ট বলে দিচ্ছি। অ্যাপ্রোচ টু তে কি করতাম, ওয়ার্ক ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হইতো 0, কারণ টোটাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 বলতে পারি আমরা। এটাকে বলি কি কাজ শক্তি উপপাদ্য, তাই না? তো এটা কিন্তু দিন শেষে খুব পাওয়ারফুল একটা থিওরাম, কাজ শক্তি উপপাদ্য। টাইম ফাইম সবকিছুই দেওয়া আছে তোমাকে, সো তুমি জাস্ট এখান থেকে স্টার্ট করে বাকি ক্যালকুলেশন টুক করবা আর কি। সো ওয়ার্ক বাইর করবা আর ভিটা বাইর করে নিতে হবে আর কি, দ্যাটস ইট। ওয়ার্ক সমান কি বলা যাবে, এফএস, তাই না? এফ ইন্টু এস, একটা ফোর্স কাজ করছে তার কারণেই তো হইলো গিয়ে এটা ইয়ে থেকে গেছে। এস এর ভ্যালু জানো, এফটা বাইর করতে হবে, তোমার দরকার যেটাই ভিটা বাইর করা, ঠিক আছে? 3 সেকেন্ড পরে তার বেগটা কত হবে। ওকে, সো 3 সেকেন্ড পরে বেগ বাইর করা, এটা ইজিলি করে ফেলা যায়। আশা করি কারোর খুব একটা অসুবিধা হবে না আর কি, ঠিক আছে? সো যাইব আমরা হইলো গিয়ে তোমার, সরি, এই যে এটা ছিল কোন 7 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল এত হইলে আইজিকে একক ভেক্টর কত ত্বরণ প্রাপ্ত হবে। সো এ ইকুয়ালস টু, আমি একবারে যদি লিখি তাহলে চলে আসবে 2i 3j 6k, 2i প্লাস 3j প্লাস 6k ডিভাইডেড বাই কত হয়ে যাবে বলতো, 7 কেজি, সো ডিভাইডেড বাই 7, সো এটা হলো এ ভেক্টর, তাহলে এ এর মান কত হয়ে যাবে বলতো, এর মান হয়ে যাবে √2/7 হোল স্কোয়ার প্লাস 3/7 হোল স্কোয়ার প্লাস 6/7 হোল স্কোয়ার। দেখি একটু কত আসে, ক্যালকুলেট করে ফেলি দ্রুত। সো √2/7 স্কোয়ার প্লাস 3/7 স্কোয়ার প্লাস 6/7 স্কোয়ার, 7 স্কোয়ার, তাহলে আনসার আসতেছে 1, আনসার আসতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুন্দর মতো আনসার চলে আসছে। এই যে সি নাম্বার দেখো অপশনও দেওয়া আছে, তো এটা নিয়ে তেমন প্যারা নেওয়ার কিছু নেই, অসাধারণ কোশ্চেন। ওকে, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এফ এর ভ্যালু বাইর করলে হয়ে যেত, ওখান থেকেও আসতে পারতো। মানে তুমি জাস্ট এফ এর ভ্যালু যদি বাইর করে নিতে, এফ এর ভ্যালুটা কত আসতো দেখো তো, এফ এর ভ্যালু আসতো √2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। ওকে, সো আলটিমেটলি আসতো হইলো গিয়ে 9 আর 4 13, 36, 49, 7, দ্যাটস ইট। ওকে, সো এটার আনসার হয়ে গেছে। পরেরটাতে যাও, 22 মিটার পার সেকেন্ড বেগে আগত 0.25 কেজি ভরের একটা ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ধরে 0.12 সেকেন্ডের মধ্যে থামিয়ে দিল খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ থামিয়ে দিল, যেহেতু এক্সিলারেশনটা গুণ করে দাও, তাহলে 0.25 কেজি ভরের একটা বল ছিল, তাকে থামায় দেওয়া হয়েছে। সো আমরা ভি মাইনাস ইবি করলাম 0-22 ডিভাইডেড বাই 0.12, তাইলে একটু হিসাব করে নাও, 0.25 ইন্টু 22 ডিভাইডেড বাই 0.12, আনসার আসছে 45.83 মাইনাস 45.83 তোমার নিউটন তো অবশ্যই। এখন একটা ব্যাপার একটু মাথায় রেখো, এখানে যে মাইনাসটা আসছে এটা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারো। এই মাইনাসটা কেন? কারণ থামাইতে বাধা দানকারী বল, থামাতে বাধা দানকারী বল থাকে, ঠিক আছে? ওকে, সো এই কারণে এটা মাইনাস দিয়ে আমরা বুঝাচ্ছি আর কি। আই গেস এটা বুঝতে পারছি। এবং 45.83 নিউটন যেহেতু আছে আমাদের অপশনের মধ্যে, সো এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই, ইজিলি আনসার চলে আসবে। চলে যাবো পরের কোশ্চেন। এটাতে বলতেছে 1.5 কেজি ভরের একটা মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ হইল 5 জে হ্যাট মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড সমতরণে চলার পর তার শেষ বেগ হয় এটা। জানতে চাইছে প্রযুক্ত বলের মান কত। একটু মাথায় রেখো, প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে প্রথমে প্রযুক্ত বলটা বাইর করতে হবে। দেখো এফ ইজ ইকুয়াল টু বলতে পারবো কি এম এ, তাই না? ভেক্টরেই যাও, এম তো আর ভেক্টর না, ভেক্টর হলো এফ। সো আমরা ভেক্টর ফর্মেই থাকি।
এম এর ভ্যালু তোমাকে দিয়ে দিছে 1.5 কেজি ভরের একটা মডেল হেলিকপ্টার, আর এ সমান ভি মাইনাস ইউ বাই টি, রাইট? সো ভি কত? 6i প্লাস 12j, 6i প্লাস 12j মাইনাস হয়ে যাবে কত? 5j, মাইনাস 5j, আর নিচে হয়ে যাবে হইলো গিয়ে 2 সেকেন্ড টাইমটা, ভি মাইনাস ইউ বাই টি। এই যে ভিটা এখানে দিলাম, এটা ইউ ডিভাইডেড বাই টি, মাঝখানে একটা মাইনাস সাইন আছে, সো এটা হয়ে যাবে 1.5 ইন্টু 6i আর 5j, সো 6i প্লাস 7j বাই 2। সো আলটিমেটলি তোমার কাছে যেহেতু প্রযুক্ত বলের মানটাই জানতে চাইছে, সেটা হয়ে যাবে এফ এর মান ইজ ইকুয়াল টু এই যে 1.5 ইন্টু তোমার 6/2 স্কোয়ার প্লাস 7/2 স্কোয়ার, এটার সাথে তো জাস্ট 1.5 গুণই হবে, তাই না? সো 1.5 কে গুণ করে দেবো, কাহিনী শেষ। একটু দেখি কত হয়, √6/2 হোল স্কোয়ার প্লাস 7/2 হোল স্কোয়ার, তাই না? আনসার চলে আসবে কত? 4.61, 4.61 মিটার পার, সরি মিটার পার সেকেন্ড লিখতেছি, 4.61 নিউটন। ক্লিয়ার? ইজি জিনিস, ইজি অঙ্ক, আশা করি এটা বুঝতে পারছি। পরেরটা 4000 কেজি ভরের একটা লিফট 240 কেজি ভরের একটি বাক্স বহন করছে। যখন লিফটের তারের উপর ঊর্ধ্বমুখী টান 48,000 নিউটন হয়, তখন ঊর্ধ্বমুখী ত্বরণ কত? আচ্ছা, সো এটা লিফটের কোনো থিওরি না, বেসিক্যালি চিন্তা করো, ঊর্ধ্বমুখী টান যদি এটা হয়, তাহলে তোমার কাছে জানতে চাচ্ছে ঊর্ধ্বমুখী ত্বরণটা কত হবে। আর 4000 কেজি ভরের যেহেতু লিফটটা দেওয়া আছে, 240 কেজি ভরের একটা বাক্স আছে, তাহলে টানের মান দেওয়া আছে, এখান থেকে তোমার কাছে জানতে চাচ্ছে হলো তার ঊর্ধ্বমুখী ত্বরণ কত হবে। তো একটা লিফট যদি আঁকো, বেসিক্যালি লিফটে কি হয়, তাকাও, এই জায়গায় এই বরাবর ঊর্ধ্বমুখী টান টি কাজ করতেছে, এদিকে এমজি কাজ করতেছে, ফলে এটা উপরের দিকে উঠতেছে। এখন এখান থেকে চিন্তা করো, কার্যকর ত্বরণটা যদি উপরের দিকে হয়, নিচে এমজি উপরে টি, তার মানে ক্লিয়ারলি এখান থেকে বলতে পারবা এইটা হবে বড় বল, এটা হবে ছোট বল। সো আমি যখন লিখি আসলে নিট ফোর্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, সরি নিট ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, 0 না, ভুল বলছি। তাহলে তখন আমি আসলে এরকম কিছু একটা করতেছি যে টি মাইনাস এমজি, বড়টা মাইনাস ছোটটা, ইজ ইকুয়াল টু এম এ। সো এখান থেকে এক্সিলারেশনটা পেয়ে যাবা। তোমার কাছে ঊর্ধ্বমুখী ত্বরণ জানতে চাইছে, সো ঊর্ধ্বমুখী ত্বরণ হবে টি 48,000 মাইনাস এমজি, তাহলে এম কত হবে? 240, 4000, সো 4240, 4240 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4240, তাহলে কত আসতেছে একটু চেক করে দেখি। 48,000 মাইনাস 4240 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4240, আনসার আসতেছে 1.521, 1.52 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সাথে বলতেছে লিফটটা স্থির অবস্থান থেকে 3 সেকেন্ড সময়ে কতটুকু উপরে উঠবে। 3 সেকেন্ড সময়ে এই ত্বরণে কাজ করতেছে। সো আলটিমেটলি এস ইজ ইকুয়াল টু, যেহেতু বলেই দিছে স্থির অবস্থান থেকে, তার মানে কিন্তু আরো একটা জিনিস ক্লিয়ার করে দিল যে ইউ সমান 0। সো এস ইজ ইকুয়াল টু জাস্ট ডিরেক্টলি তুমি এইটুকু লিখবা হাফ এ ইন্টু টি স্কোয়ার, দ্যাটস ইট। সো হাফ অফ এ এর মান কত? 1.52 দিয়ে দিলাম, 1.52 ইন্টু টি স্কোয়ার, 3 সেকেন্ড যেহেতু 3 এর স্কোয়ার, এখান থেকে এখন ক্যালকুলেট করো, 0.5 ইন্টু 1.52 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে আনসার চলে আসতেছে হলো 6.84, 6.84 মিটার, এটা উপরে উঠে যাবে। ওকে, ডান। তাহলে এই অঙ্কও আমাদের হয়ে গেল বেশ ইজিলি। পরেরটা, গাছ থেকে 2 কেজি ভরের একটা কাঁঠাল সোজা নিচের দিকে পড়ছে। কাঁঠালটি নিচের দিকে পড়ার সময় এত ত্বরণ হইলে বাতাসের বাধা কত? সো লেটস সে এটা হইলো সেই কাঁঠাল, আমি কাঁঠাল আঁকতে পারি না, এই ধরো কাঁঠালের কাঁটা,
ছোটবেলায় এগুলা আঁকতাম, তোমাদের স্কুলে করাইতো কিনা আমি জানি না, আমাদের স্কুলে এগুলো আঁকতে দিত। খুবই বিশ্রী জিনিস, বিদঘুটে জিনিস। সো লেটস সে এটা কাঁঠাল, ঠিক আছে? সো এই কাঁঠালের এদিক বরাবর এমজি কাজ করে আর এদিক বরাবর বাতাসের বাধা কাজ করে। আলটিমেটলি এটা কি হয় বলতো? নিচের দিকে পড়ে। কোথায় পড়তেছে? নিচের দিকে। সো ত্বরণ হইলো নিচের দিকে এ। নিচের দিকে ত্বরণ যদি এ হয়, এই ত্বরণের মানটাই তো দিয়ে দিছে, রাইট? ত্বরণের মানটাই দিয়ে দিছে। সো এটা হলো বাতাসের বাধায় এমজি নিচের দিকে কাজ করতেছে। এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে এটা হবে বড়, নাইলে তো আর নিচে পড়তো না, আর এটা হবে ছোট মানের। সো আমি যখন নিট ফোর্স সামেশন অফ এফ লিখি, এটা মিন করে এমজি মাইনাস এফ বাধা ইজ ইকুয়াল টু এম এ। তাইলে বাধা বল যেটা, দ্যাট উইল কাম আউট টু বি এম হইলো কত জানি 2 কেজি ইন্টু জি মাইনাস এ। তাইলে জি হবে 9.8 মাইনাস এ ইকুয়ালস টু 5.5। ঠিক আছে, তাইলে একটু ক্যালকুলেট করে ফেলি, কত আসে আমাদের। 2 ইন্টু 9.8 মাইনাস 5.5, এন্ড সো আনসার হয়ে যাবে 8.6 নিউটন। খুবই বিখ্যাত অঙ্ক। এটা বুটেক্স আসছিল 11-12 সালে, মোটামুটি আনসার মুখস্থ হয়ে যাওয়া টাইপ। আচ্ছা, তো পরের অঙ্কে আমাদেরকে বলতেছে 8 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উপর থেকে পরে বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। বস্তুটির উপর বালির গড় বাধা কতটুকু হবে সেটা বাইর করতে বলছে। সো 8 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে পরে যদি বালিতে 50 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, বালির গড় বাধা আমরা কিভাবে বাইর করতে পারি, এটা একটা কোশ্চেন। আচ্ছা, সো প্রথম কথা হলো, এই যে 8 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উপর থেকে বালিতে পড়ছে, তো এখানে আমরা অঙ্কটাকে আমরা এই চ্যাপ্টারের মতো করে করব, বাট এই সেম অঙ্কটাই আমরা যখন কাজ শক্তি ক্ষমতায় করব অনেক কাহিনীপত্র করে করব, মানে অনেক ইজিলি করব আর কি। এখন অনেক কাহিনীপত্র করে করব। সো এটা ধরো এই জায়গা থেকে পড়তেছে, এই বালির এখানে এসে হিট করলো, তার একটা বেগ আছে না, তখন হিট করার ভেলোসিটি ভি, কারণ সে তো মুক্তভাবে পড়ছে। সো এই ভিটা বাইর করো। ভি ইজ ইকুয়াল টু সমান হবে ইউ প্লাস জিটি। সো এখান থেকে ইউ এর ভ্যালু নাই, জি হইলো 9.8, আর টি যেহেতু নাই, 10 মিটার উপর থেকে পড়ছে, তাইলে আমরা এই ফর্মুলাতেই না যাই, আমরা রাদার যেটা করব, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এটাতে যাই, প্লাস টুয়াইস জি এইচ। সো এখান থেকে বলতে পারবো কি যে, তাইলে ভি সমান হয়ে যাবে √2 ইন্টু 9.8 ইন্টু 10 মিটার। তার মানে এটা হয়ে যাবে 19.6 √19.6 বা 196, √196 মনে হয় 14 হয়, যদ্দূর মনে আছে। ইয়েস, কারেক্টলি 14 মিটার পার সেকেন্ড। এটা যদি হয়ে যায়, এখন তুমি চিন্তা করো, এই জায়গা থেকে যখন বালিতে এবার ঢুকতেছে, তার উপর দুইটা ফোর্স কাজ করে। নিচের দিকে কাজ করে হলো এমজি, উপরের দিকে কাজ করে বালির বাধা বল। আলটিমেটলি এটা যেহেতু থেমে যাচ্ছে, ভালো করে বুঝছো, এখানে এসে তার ভেলোসিটি ধরো 0 হয়ে গেছে, আর এখানে ভেলোসিটি ছিল হইলো তোমার 14 মিটার পার সেকেন্ড, রাইট? 14 মিটার পার সেকেন্ড ছিল, এখানে এসে থেমে গেছে। তো ক্লিয়ারলি এই মাঝখানের জায়গাটাতে মন্দন কাজ করছে, যেটা গতির বিপরীতে থাকে, মাঝখানের জায়গাতে মন্দন কাজ করছে। সো এই এ এর মান কত এটা বাইর করতে চাই। কতটুকু প্রবেশ করে থামছে? 50 সেন্টিমিটার, রাইট? সো 50 সেন্টিমিটার প্রবেশ করে যদি থেমে যায়, আবারও তাইলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হবে। এবার তাহলে একটু বাইর করে নাও, এ এর ভ্যালু কত হয়। তাহলে ভি স্কোয়ার হবে 0 মাইনাস ইউ স্কোয়ার হবে 14 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5। তাহলে আমরা একটু দিয়ে দিই, 14 স্কোয়ার। অ্যাক্সিলারেশন তাইলে হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। ওকে, সো এটার মান চলে আসতেছে কত? 14 স্কোয়ার, 14 স্কোয়ার মাইনাস 196। সো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার।
সো এবার তুমি জাস্ট ফাইনাল টাচ আপ দাও একটা। এই যে এখানে এফ উপরের দিকে, এমজি নিচের দিকে, রাইট? এফটা উপরে, এমজি নিচে, আলটিমেটলি এটা কাজ করতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে বুঝতেই পারতেছো এই এফ বাধাটা বড়, তাহলে আমরা বলতে পারবো এফ বাধা মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ। এবার তাইলে ফাইনালি এফ বাধা বাইর করে ফেলো। এফ বাধা সমান হয়ে যাবে তাইলে এই এম কত ছিল জানি, 8 কেজি ভরের, ইন্টু এ হইল গিয়ে তোমার কত পাইলাম, 196। ও আচ্ছা, এটা একটু মাথায় রেখো, এই মাইনাসটা কেন আসছে এখানে, এই মাইনাসটা কিন্তু হইলো বাধা বোঝায়, ঠিক আছে? তো এটা বাধা বোঝায়, তার মান কত? মান কিন্তু 196 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এই আচ্ছা, তাহলে 8 ইন্টু এটা হয়ে যাবে 196 প্লাস হয়ে যাবে 9.8। তাহলে করি একটু, 8 ইন্টু 196 প্লাস 9.8, তাহলে কত আসতেছে? 1646.4, ঠিক আছে? 1646.4 নিউটন, দ্যাটস ইট। এই তো হয়ে গেল তাইলে আমাদের এই কোশ্চেনটা, এটা বইটা আসছিল, বাট কাহিনী হইলো এই অঙ্ক আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার যখন করব তখন আর এগুলা কিছুতেই যাব না, আমরা ডিরেক্টলি একটা অল্টারনেটিভ মেথডে চলে যাব। অল্টারনেটিভ মেথডটা কি? খুবই সিম্পল, যে এমজি ইন্টু এইচ প্লাস এক্স, তার টোটাল যে পরিমাণ বিভব শক্তি হারাইছে ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাবে হইলো এই বাধা বলের বিরুদ্ধে কৃত কাজ। তাইলে এফ এক্স জানো, এখান থেকে জাস্ট ডিরেক্টলি এফটা কত বাইর করে ফেলবো, ঠিক আছে? সো চাইলে আমরা এখান থেকে হিসাব করতে পারি এম ইন্টু তোমার 8 ইন্টু 9.8, এইচ হইল গিয়ে তোমার 10 মিটার প্লাস 0.5 ডিভাইডেড বাই হইল গিয়ে তোমার এক্স 0.5, এক্স্যাক্টলি 1646.4 আসে, ঠিক আছে? 1646.4 পেয়ে যাবে। সো এটা কিন্তু সঠিক উত্তর। এই অল্টারনেটিভটা মনে রাখতে পারো, এটা রিটেনে অ্যাপ্লাই করা যাবে, রিটেনে ব্যবহারযোগ্য। ওকে, হয়ে গেল। চলে যাবো তাহলে যুক্ত বস্তুর ত্বরণে। খুব বেশি কোশ্চেন আসলে এখান থেকে আসে নাই, সিকের ওয়েটে 21-22 একটা কোশ্চেন আসছিল, আর ডিউর একটা বিখ্যাত কোশ্চেন আছে, ঠিক আছে? ডিউতে মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ে 14-15তে একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? 14-15তে একটা কোশ্চেন আসছিল এরকম ব্লক ব্লক যোগ করা। তো ওই অঙ্কটা খুবই পপুলার একটা অঙ্ক। আমরা ধরো যখন এই সিস্টেম অ্যানালাইসিস করা পড়ি, তার একেবারে শুরুর দিককার, এদিকে এফ ছিল, এখানে T1, এখানে T2, M3, M2, M1, এরকম বস্তু টস্তু থাকতো, এই জিনিস দিয়ে আর কি একটা কিছু সলিউশন ছিল, মনে হয় T1 না T2 এর মান চাইছিল, আমার এক্সাক্ট কোশ্চেনটা মনে নেই, তোমরা ডিউ কোশ্চেন ব্যাংক খুললেই এটা আসলে পেয়ে যাবে। সো প্রথমে এখানে সুতার টান নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে? দুটি ভিন্ন বস্তুকে সংযোগকারী সুতা বা রাশিতে একটি নির্দিষ্ট টান বল বিদ্যমান থাকে, এটা একটু মাথায় রেখো, একটি নির্দিষ্ট টান বল। সো আমি যেটা বলতে চাইতেছি, ঘর্ষণ না থাকলে একটা রশিতে কখনো একই সময় ভিন্ন ভিন্ন টান থাকে না, বা এই সেম কথাটাকে আমরা ভেঙে এখানে এভাবে বলতে পারি, সুতার প্রতিটি বিন্দুতে টানের মান সমান হয়, প্রতিটি বিন্দুতে টানের মান সমান। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার আছে, সুতার প্রত্যেকটা বিন্দুতে যদি টানের মান সমান হয়, এবার টান আসলে কি এটা বোঝাটা জরুরি। তো ধরো তোমার কাছে একটা দড়ি বা সুতা যা ইচ্ছা আছে, হ্যাঁ, লেটস সে যে একটু আগে আমরা যেরকম দেখতেছিলাম, এটা ধরো একটা দড়ি, তো এটা আমাদের কাছে থাকা একটা দড়ি, আমাদের কাছে এই দড়িটা আছে, যে এটা টান খেয়ে আছে বা এটা টান টান হয়ে আছে, আমি কখন বলি? এক পাশ দিয়ে টান দিলে কখনো টান টান হয়? কখনো হয় না। কখন হয় তাইলে? হয় তখনই যখন তুমি এদিক দিয়ে ফোর্স দেওয়ার সাথে সাথে, এদিকে দিলে কি হবে? ডানে গতিশীল হবে। এদিক দিয়ে ফোর্স দেওয়ার সাথে সাথে ঠিক উল্টা দিক দিয়েও এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ফোর্স দাও, দুই পাশে এফ এফ কাজ করলে আমরা বলবো এটার টান বল হবে এফ, ঠিক আছে?
এখানে টান বল যেটা কাজ করতেছে দ্যাট ইজ এফ, এবং কাহিনী হইলো এর দিক সম্পর্কে ভালো করে বোঝা। দেখো যখন এভাবে করে তুমি দেখতেছো, টানের ডিরেকশন তো বুঝতে হবে। তুমি টানের ডিরেকশন কিভাবে বুঝবা? আইডিয়াটা খুব সিম্পল। যখন তুমি এই পাশের কোনো অবজেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা, রেফারেন্সের উপর ডিপেন্ড করে যে তুমি কোন বস্তুর থেকে আসলে টান বলটা হিসাব করতে চাচ্ছ। এ পাশ থেকে তাকাইলে তার কাছে মনে হবে টান বল এদিকে কাজ করে, টেনশন। এবং এই সেম জিনিসটা যদি এই পাশের রেফারেন্স পয়েন্ট থেকে দেখো, এই পাশের রেফারেন্স থেকে দেখলে তোমার কাছে মনে হবে, দেখো মনে হচ্ছে এদিক থেকে কেউ টান দিতেছে এমনি করে। সো বুঝতেই পারতেছো, তার জন্য টানের ডিরেকশনটা হবে ঠিক এই দিক বরাবর। এটা টি, এটাও টি, সেম মান সেম জিনিস, জাস্ট রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হয়ে যাওয়ায় তার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন ধরো আমাদের খুব পপুলার একটা আছে, তাইলে এরকম একটা সিলিং থেকে আমরা একটা বল ঝুলায় রাখছি, ঠিক আছে? এই বলটার উপর তাহলে ফোর্স কিভাবে কিভাবে কাজ করতেছে, এই যে দিক বরাবর এমজি কাজ করে। এখানে দেখো বলটার উপর ঠিক এই পয়েন্টে টি মানের একটা টান কাজ করতেছে, আবার ওই উপরের পয়েন্টটাতে দেয়ালটাকে এই সুতাটা এদিক বরাবর টান কাজ করাইতেছে। সো কোনটা আসলে কার টান? যখন বলের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবা, বলের উপর ফোর্স যদি অ্যানালাইসিস করো, তখন তুমি এদিক বরাবর পাবা টান। তুমি যখন এই রেফারেন্স থেকে দেখবা, তখন টানটা কাজ করবে কিন্তু এই বলের দিক বরাবর। সো সেম থিং, সেম টান, বাট ডিপেন্ড করতেছে কার উপর। সিলিং এর রেফারেন্স থেকে দেখলে মনে হবে নিচে, যদি বলের রেফারেন্স থেকে দেখো মনে হবে উপরের দিকে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু মনে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই অঙ্কে চলে যায়, অঙ্কটা আসলে খুব সোজা। সো কি বলছে দেখো, যে একটি রশির এক প্রান্তে 9 পাউন্ডের কোনো মসৃণ পুলির মাধ্যমে নিম্নমুখী নামার সময় রশিটির অন্য প্রান্তে 6 পাউন্ডের একটি ভর টেনে তুললে সিস্টেমের ত্বরণ কত, রশির টান কত? আচ্ছা, একটু জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বেসিক একটা পুলি যদি আঁকো, খুবই বেসিক পুলি, এটার ফর্মুলা অনেকের মুখস্থ, অনেকের মুখস্থ না। আমি আসলে ধরেই নিচ্ছি মুখস্থ না, সেটা ধরে পুরা জিনিসটা ডিরাইভ করতে চাচ্ছি। যে ধরো এটা M1 ভরের একটা বস্তু, আর এপাশে আছে M2 ভরের একটা বস্তু, এবং আমরা বললাম যে M2টা ইজ গ্রেটার দেন M1, এইটুকু ধরে নিছি। তাহলে তুমি চিন্তা করো, এদেরকে যদি আমি এখন একটা সুতা দিয়ে কানেক্ট করে দিই, ঠিক আছে? এদেরকে লেটস সে আমি এরকম একটা সুতা দিয়ে দিলাম কানেক্ট করে। সো কানেক্ট করে দিলে এরা গড়ায় পড়তে শুরু করবে, যেহেতু M2 ভারী, তাহলে M2 এর দিক বরাবর এটা নিচে নামবে এ ত্বরণে, এবং একই সুতায় যেহেতু বাধা আছে, সো এই বস্তুটা এ ত্বরণে উপরে উঠতে থাকবে, স্বাভাবিক। M1 হইলো গিয়ে উপরে উঠতে থাকবে, আর এই M2 যেটা আছে, সরি, হ্যাঁ M2 যেটা আছে সেটা হলো নিচে নামতে থাকবে। তুমি এদের উপর ফোর্স গুলো একটু দেখো, ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকো, মানে এদের উপর কার উপর কত ফোর্স কাজ করতেছে। এই যে এটার এই পয়েন্ট অফ ভিউ থেকে তাকাইলে এদিকে মনে হবে সুতা তাকে টানতেছে, তার রেফারেন্স থেকে তাকাইলে মনে হবে সুতা তাকে টানতেছে, এবং আমরা বলছিলাম সুতার প্রত্যেকটা বিন্দুতে টানের মান সমান। সো এই পয়েন্ট সব কয়টাতে টানের মান টি 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 টি, বাট এটার রেফারেন্স পয়েন্ট থেকে তাকাইলে টান কিন্তু এদিক বরাবর কাজ করবে। আমি একটু আগে কি বলছি, টানের রেফারেন্স যদি এই এই বস্তুটার পয়েন্ট থেকে তাকাও, তাকে মনে হচ্ছে সুতাটা টান টান হয়ে আছে, মানে কি উপরের দিক থেকে তাকে কেউ টানতেছে। অলওয়েজ রেফারেন্স পয়েন্ট থেকে সুতা বরাবর উল্টা পাশে সুতার টান কাজ করে। সো এখান থেকে দেখো আমি বলতে পারতেছি এখানেও সুতার টান টি কাজ করতেছে, এখানে নিচে কাজ করতেছে M1G, এখানে নিচে কাজ করতেছে M2G। এবার তুমি চিন্তা করো, যখন তুমি আসলে এই ইকুয়েশন গুলা লিখবা, তখন বুঝে বুঝে লিখতে হবে। এটার জন্য নিচে যাচ্ছে, সো এটা হবে বড়, এটা হবে ছোট। বাট তুমি সেম জিনিসটা বাম পাশে তাকাও, উপরে যাচ্ছে, সো এটার জন্য টি হবে বড়, M1G হবে ছোট, দ্যাটস ইট। তখন তুমি দুইটার জন্য জাস্ট দুইটা ইকুয়েশন লিখে দাও, তাইলে তোমার কাজ শেষ। আমার সহজ কথায় যদি বলি, এই যে প্রথম বস্তুর জন্য ইকুয়েশনটা আসবে এরকম অনেকটা, যেহেতু উপরের দিকে যাচ্ছে, সো বেসিক্যালি লিখবো আমরা টি মাইনাস M1G ইজ ইকুয়াল টু M1A। আর দ্বিতীয় বস্তুর জন্য পাবো আমরা একটা ইকুয়েশন, চিন্তা করো দ্বিতীয় বস্তুর জন্য নিচে নামতেছে যেহেতু M2G,
মাইনাস টি ইজ ইকুয়াল টু m2a। সো এই দুইটাকে এবার যদি তুমি হইলো গিয়ে যোগ করে দাও তাহলে টি আর মাইনাস টি কাটা চলে যাবে, তাই না? এখান থেকে এই টি আর মাইনাস টি কাটা চলে গেলে দিন শেষে তোমার কাছে থাকতেছে হইলো গিয়ে যে m2 মাইনাস m1 ইন্টু জি is equal to m2 plus m1 into a, তাই তো? তাহলে এখান থেকে তোমার কাছে চলে আসতেছে a যেটা that is going to be m2 minus m1 by m2 plus m1 into g। এইটাকে এমসিকিউ এর জন্য সরাসরি ইউজ করতে পারো। এই যে ইকুয়েশনটা এটাকে এমসিকিউ এর জন্য ইউজ করা হয়। এখান থেকে a এর মান বের করে যে কোনো একটাতে বসায় দাও, টি এর মান পেয়ে যাবা। আমি লিখে দিচ্ছি, এই টি এর মান বাইর করলে এটা আসে অনেকটা এরকম টুয়াইস m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা প্রুফ করা যায়, বাট এমসিকিউ তে আমরা ডিরেক্টলি ইউজ করব। সো আমি জাস্ট সূত্রে মানগুলা বসায় দেই যা যা আসতেছে। তাহলে m1 m2 মাইনাস m1 যেহেতু 9 আর 6 বলছে, সো 9 মাইনাস 6 ডিভাইডেড বাই 9 প্লাস 6 ইনটু এইখানে একটা ব্যাপার আছে, জি এর মান দেখো এটা কিন্তু এফপিএস সিস্টেমে সব অঙ্ক ডাটা দেওয়া, তাই না? ফুট পাউন্ড সেকেন্ড এই সিস্টেমে। সো এই সিস্টেমে কিন্তু জি এর ভ্যালু ফুটে গেলে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? জীবনে কাজে লাগবে। এটা ইন্টু 32 করলে তাইলে আনসার আসতেছে হইল গিয়ে 6.4। ঠিক আছে, তাহলে 6.4 আসতেছে এ এর আনসার। আমি একবারে বসায় দিছি ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর সাথে হইলো টানটা লাগবে, তাই তো? আচ্ছা, এখানে একটা গ্যাঞ্জাম লেগে গেছে, এটা সামনে একটা মাইনাস চলে আসছে মনে হচ্ছে, বাট জিনিসটা মাইনাস না। ওকে, ঠিক আছে। সো এটা চলে আসবে 2 ইন্টু 9 ইন্টু 6 ডিভাইডেড বাই 9 প্লাস 6। আনসার চলে 7.2। টি এর ভ্যালু আসতেছে 7.2 পাউন্ড আর কি। আচ্ছা, সো এই যদি হয়ে যায় 2m1 m2 বাই m1 প্লাস m2 ডান। এখান থেকে আমরা তাইলে দেখতে পাচ্ছি 6.4 আর 7.2। আচ্ছা, এখানে তো একটা গ্যাঞ্জাম আছে, জি দেই নেই ধরতেরি, m1 m2 ধরতেরি দেখো সবকিছু দিছি, এই যে এখানে একটা জি লাগবে, জিটা দেই নাই। এইবার ঠিক আছে, এই যা আসছে এটাকে তাইলে 32 দিয়ে গুণ করো, আনসার আসবে 230.4। ই সমান 230.4 নিউটন। এবার ঠিক আছে, ওকে। সো এবার দেখো 230.4 আর 6.4 কই আছে, এই যে এটা 6.4 ফুট পার সেকেন্ড স্কোয়ার আর 230.4 নিউটন তো না, পাউন্ড। ইয়াপ, তো পাউন্ড এফপিএস ইউনিটে আছে। একটু এখানে গ্যাঞ্জাম আছে আর কি, ইউনিট নিয়ে একটু প্যারা লেগে যেতে পারে, বাট আশা করি এটা বুঝতে পারছি সবাই, খুব একটা কঠিন কিছু না। আচ্ছা, রইলো বাকি লিফট। লিফট কিন্তু খুব সোজা টপিক, আমরা অলরেডি একটা লিফটের অঙ্ক করেও ফেলছি। সো অঙ্ক আসছে অনেকবার, তুমি যদি তাকাও রিসেন্ট সময়ে আইইউটিতে দেখা যাচ্ছে এই জায়গা থেকে কোশ্চেন আসতেছে, বাট লিফট ইজ ভেরি ইজি। সো কি আছে আসলে লিফটের একটা বেসিক স্ট্রাকচার যদি দেখি, তাইলে এই ধরো একটা বাক্সর মতো জিনিস, এটার উপর ফোর্স কাজ করে কি কি, যে ধরো এটার ভিতর যদি তুমি দাঁড়াও, লেটস সে তুমি দাঁড়ায় আছো, তোমার উপর ফোর্স কাজ করবে। আমরা সহজে বোঝার চেষ্টা করি, এই তুমি এটার ভিতর দাঁড়ায় আছো, তোমার মাথায় চুল টুল দিয়ে দিতে পারি কিছু, এনো, ওকে, চোখ, ওকে। সো কাহিনী হইলো এই যে তুমি দাঁড়াইছো, তোমার উপর কি কি ফোর্স কাজ করতেছে এটা বোঝাটা জরুরি, ঠিক আছে? সো কি কি ফোর্স কাজ করতেছে এখানে দেখো, তার উপর এদিক বরাবর একটা ফোর্স কাজ করতেছে, দ্যাট ইজ এমজি, আর এদিক বরাবর এই সারফেসের একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, আর তলের অভিলম্ব প্রতিক্রিয়া। এদেরকে একটু ভালো করে মনে রাখা জরুরি, এটা হলো তলের প্রতিক্রিয়া বল, এবং এটা ইম্পর্টেন্ট। তলের প্রতিক্রিয়া বল, তার কারণ হইলো ওজন বলতে আমরা কিন্তু আসলে এটাকেই ফিল করি,
এটা মাথায় রেখো, এটাই ওজন হিসাবে অনুভব করি। বল যেটা প্রতিক্রিয়া দেয় সেটাই ওজন হিসাবে অনুভব করি, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, এটাকে আমরা ওজন হিসাবে অনুভব করি কাকে? তলের প্রতিক্রিয়া বলকে। আর এই যে এমজি, এটা পৃথিবীর আকর্ষণ বল, এটা হলো পৃথিবীর আকর্ষণ। এখন তুমি চিন্তা করো যে এর কারণে এই লিফটটা উপরেও যেতে পারে, নিচেও নামতে পারে। আমি যদি ধরে নিই এটা উপরে যাচ্ছে, ধরে যদি নেই উপরে যাচ্ছে, তাইলে অবশ্যই এখান থেকে একটা জিনিস ডিটারমাইন্ড হয়ে যায় যে এই আর বড়, এ যদি উপরের দিকে হয়, আর তো উপরের দিকে, এমজি নিচের দিকে, তাইলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে আর বড় আর এমজিটা ছোট, রাইট? এটুক বুঝতে পারতেছি। সো ক্লিয়ারলি এখান থেকে ইকুয়েশন লিখলে সামেশন অফ এফ আমরা কাকে দিব? এমজি মাইনাস আর নাকি আর মাইনাস এমজি? বড় মাইনাস ছোট। সো বড় মাইনাস ছোট ইজ ইকুয়াল টু এম এ, রাইট? সো এখান থেকে আর এর ভ্যালুটা কত পাবা? এম ইন্টু জি প্লাস এ। এটা আমরা করছি আপাত ওজনের ইকুয়েশন। আর এই সেম জিনিসটাই যদি ধরো তোমার এরকম হয়ে যায় যে এ হইলো নিচের দিকে, লিফট নিচে নামতেছে, আর কিন্তু স্টিল উপরের দিকে, এমজি কিন্তু স্টিল নিচের দিকে। সো এইবার ক্লিয়ারলি এটা হয়ে যাচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট, রাইট? তুমি বড় ছোট আলাদা করে ফেললা। এবার বুঝতেই পারতেছো সামেশন অফ এফ এ তাইলে বড় মাইনাস ছোট করবা, এমজি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে দেখো আর ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি? এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এই ফর্মুলা গুলাই মোস্টলি আমার ঘুরায় ফিরায় লিফটের মধ্যে লাগে, এগুলা একটু ইউজ করি। তাহলে a spring balance is attached to the ceiling of a lift. A man hangs his bag on the spring and the spring reads 49 Newton. 49 Newton when the lift is stationary. তাহলে এইটুক বোঝা যাচ্ছে mg যেটা বেসিক mg is equal to 49 when the lift is stationary. If the lift moves downward with an acceleration of 5 meter per second square, the reading of the spring balance কত হবে? তাহলে স্প্রিং ব্যালেন্সের রিডিং তখন কত হবে সেটা জানতে চাই। আর ইকুয়ালস টু, যেহেতু ডাউনওয়ার্ডস যাচ্ছে, এম ইন্টু জি মাইনাস এ, এম ইন্টু জি মাইনাস এ। সো এখান থেকে আমরা একটু বাইর করে ফেলতে চাই এমজি এর ভ্যালু হলো, মানে এটাকে লেখা যায় এমজি মাইনাস এম এ। তাহলে এমজি এর ভ্যালু হলো 49 মাইনাস এম এর ভ্যালু কত হবে একটু চিন্তা করে দেখো। এম হয়ে যাবে তাহলে 49 ডিভাইডেড বাই 9.8 ইন্টু এ এর ভ্যালু বলছে কত? 5, তাই না? এর ভ্যালু বলছে 5। সো এটা হয়ে যাবে 49 মাইনাস, এটা মনে হয় 5 গুণ হয়, 5 5 25। সো এটা হয়ে যাবে হইল গিয়ে 24 নিউটন, 24 নিউটন। সো দ্যাটস দ্য অ্যান্সার। একেবারে শুরুতেই দেওয়া আছে সহজ অঙ্ক। এই এমটা কিভাবে পাইছি, এই যে এটা একটু লিখে রাখতে পারো, এম ইজ ইকুয়াল টু এই যে 49 ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম আমরা। জি এর ভ্যালু 9.8 দিয়ে করছি। পরের কোশ্চেনটাতে বলতেছে আলী হ্যাজ এ ওয়েট অফ 100 নিউটন, হোয়াট ইজ হিজ ওয়েট ইন আ রোলার কোস্টার মুভিং ডাউনওয়ার্ডস উইথ এন অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু 0.3 জি। তাহলে তার 0.3 জি তে যদি নামতে থাকে, তার ওয়েট আর ইকুয়ালস টু হয়ে যাবে, নিচে যাচ্ছে যেহেতু, জি মাইনাস এ। তাইলে 100 নিউটন বলছে, এটা হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 9.8 মাইনাস এ এর ভ্যালু হবে হলো 0.3 ইন্টু 9.8। ওকে, তাহলে একটু চেক করি কত হয়। 9.8 তো গুণই হয়ে যাচ্ছে, সো একবারে লিখলে 100 ইন্টু 1 মাইনাস 0.3, তাইলে 0.7, এটা চলে আসবে 70 নিউটন। ক্যালকুলেটরে বসাইতেই হয় না, এটা দেখো মুখে মুখে হয়ে গেছে 70 নিউটন। সো এই ডি নাম্বার হবে হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এটা ক্লিয়ারলি বুঝছি সবাই। পরের কোশ্চেন, an elevator is accelerated upward
at 2 meter per second. If the elevator weighs 500 kg, what is the tension in the supporting cable? তাহলে elevator accelerated upward বলছে। তুমি কি পয়েন্টস গুলা খালি দেখবা at 2 meter per second square if the elevator weighs 500 kg 500 kg ভর হইলে what is the tension? তাহলে সাপোর্টিং কেবলের টেনশন T is equal to upward গেলে m into g plus a। এবার এটাতে জাস্ট ভ্যালু বসাবা আর তুমি আনসার বের করবা। তাহলে 500 কেজি বলে দিছে তোমাকে, তুমি এখানে বসাও 500, তার সাথে জি তে দিবা মান 9.8 বলেই দিছে যেহেতু, প্লাস এ এর ভ্যালু বলতেছিল কত 2। সো এই সব কিছু দিয়ে দাও, দেখো কত আসে। 500 into 9.8 plus 2, 5,900 Newton. This is the tension. So 5,900 নিউটন যেটা আছে, এটার যদি আবার 9.8 দিয়ে ভাগ দাও তাহলে চলে যাবে কেজি ওয়েটে। সেটা মাথায় রাখতে পারো। নিউটন থেকে যদি কেজি ওয়েটে যাইতে চাও, সো জাস্ট 9.8 দিয়ে ভাগ দিবা, ডিভাইড বাই জি। তাহলে জাস্ট তুমি ভাগ দিয়ে দাও, এটার আনসার 9.8 দিয়ে ভাগ দিলে আনসার আসে 602.04। 602.04, সরি, কেজি ওয়েট। ওকে, সো 602.04 কেজি ওয়েট। এই যে সি নাম্বারে আছে আমাদের এই আনসারটা। চোখের ভ্রম লাগতে পারে এই 60.204 দেখে, বাট ট্র্যাপে পা দিও না আর কি। সো যদি এই অঙ্ক বুঝে যাও, পরের কোশ্চেনে বলতেছে স্টুডেন্ট স্ট্যান্ডস অন আ বাথরুম স্কেল in an elevator at rest on the 64th floor of a building. The scale reads 836 Newton. So আবারও mg এর ভ্যালু যেটা সেটা দিচ্ছে কিন্তু 836 নিউটন। এটা মাথায় রেখো। তার কারণ কি বলতেছে, যখন 836 নিউটন রিড করে at rest আছে সে। ওকে, as the elevator moves up the scale reading increases to 936 Newton. 936 নিউটনে গেছে যখন আমার বলছে as the elevator moves up, তাহলে উপরে উঠলে ওজন বেড়ে যায় বা বেশি ফিল হয়, এটা আমরা জানি। সো r is equal to mg plus ma। তাহলে এখান থেকে দেখো r সমান কত পাচ্ছেন, 936। 936 is equal to এটা হবে 836 প্লাস ma। তো হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন জানতে চাইছে, তাহলে m এর ভ্যালু হবে 836 ডিভাইডেড বাই 9.8, আর সাথে হবে a। একটু ক্যালকুলেট করে নিতে পারি কত আসে, চলো। তাহলে 100 into 9.8 divided by 836, 1.1722, 1.1722। সো এরকম উইয়ার্ড আনসার দেখে আবার ভয় পেয়ে যায় না, কারণ এগুলা দেখবা অপশনস এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো সহজ অঙ্ক, সহজ আনসার, আইওটির কোশ্চেন। আশা করি এটা বুঝতে পারছি আমরা। পরেরটাতে দেখো কি বলছে, a lift is going down with an acceleration of 4.8 meter per second square. A ball is released 2 meter height from the floor of the lift. How much time it will take to hit the floor by the ball? So বেসিক্যালি জিনিসটা খুব সিম্পল। তোমাকে কি বলতেছে যে একটা লিফট আছে, সো আঁকো একটা লিফট। সো এই লিফটের ঘটনা কি ঘটছে বলতেছে যে লিফটটা গোয়িং ডাউন, তাই না? লিফটটা গোয়িং ডাউন, তার এক্সেলারেশন 4.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আ বল ইজ রিলিজড ফ্রম 2 মিটার হাইট। বলটা 2 মিটার হাইট থেকে রিলিজ করা হয়েছে। রিলিজ করা মানে কি, ছেড়ে দেওয়া হয়েছে। সো লেটস সে এইটুকু হাইট হইলো 2 মিটার এবং এখানে ইউ সমান 0, কারণ ইট ইজ রিলিজড বা লেফট অফ। ঠিক আছে, রিলিজড or left off। আচ্ছা, এটা হয়ে গেলে তোমাকে জানতে চাচ্ছে কতক্ষণ সময় লাগবে। পুরাটাই ঠিকঠাক আছে 2 মিটার, জাস্ট এইটুক মাথায় রাখতে হবে, এটা যদি নিচে যাইতে থাকে, লিফট যেহেতু বলেই দিছে তোমাকে গোয়িং ডাউন,
তাহলে এটার ভিতরে যে এক্সেলারেশন কাজ করতেছে দ্যাট উইল নট বি জি এনিমোর, এটা হয়ে যাবে জি মাইনাসে। লিফটের ভেতরে যে এক্সেলারেশন কাজ করতেছে দ্যাট উইল বি জি মাইনাসে। সো এটা যদি জি মাইনাসেই হয়ে যায় তাহলে ফাইনাল ক্যালকুলেশনটুকু আমরা এভাবে করে ফেলতে পারি। দেখো যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার। একটু জায়গা কম হয়ে গেছে। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার। তাহলে ইউ তো 0 লিখেই দিছি, তাহলে এইচ এর ভ্যালু 2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি মাইনাস এ 9.8 মাইনাস তোমার এ কত বলছে 4.8 ইন্টু তোমাকে বলতেছে হাউ মাচ টাইম, তাহলে টিটাই বাইর করতে বলছে টি স্কোয়ার। তাহলে এখান থেকে বাইর করো 4 ইজ ইকুয়াল টু 4.8, এটা চলে আসবে 5 টি স্কোয়ার। টি এর ভ্যালু তাহলে কত আসে দেখি, 4/5 এর রুট, সো 2/√5 অ্যাকচুয়ালি 2/√5, 0.894 সেকেন্ড, 0.894 সেকেন্ড। সো আমরা আরেকবার জাস্ট একটু চেক করে নিই সব ঠিকঠাক আছে কিনা। আমাদের এখানে ইউ 0 হয়ে গেছিল, দ্যাট ইজ কারেক্ট, হাফ ইন্টু জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার। তাইলে জি এর ভ্যালু 9.8 মাইনাস হবে হইল গিয়ে 4.8, এটা 5 হয়, সো হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার 4/5, সো 4/5 কে রুট করলে √4/5 আনসার আসছে 0.894। আই গেস এখানে 984টার ফন্ট গুলা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আদার দেন দ্যাট এটা পারফেক্ট আছে, অঙ্কতে কোনো সমস্যা নেই। তোমার 0.894 সেকেন্ড, মোস্ট প্রবাবলি এখানে ফন্টে হালকা গোলমাল লাগছে, ঠিক আছে। এটা আনসার না, আনসার না, তবে মনে হয় প্রবাবলি ডিজিট উলট পালট হয়েছে, উল্টে গেছে, ঠিক আছে। সো আনসার কিন্তু 0.894 সেকেন্ডই, এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ করার দরকার নেই, কোনো সন্দেহের অবকাশও রাখার দরকার নেই। আই গেস একটু বোঝা গেছে। তো এটা যদি হয়ে যায় আমাদের এই লেকচারটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাই পরবর্তী লেকচারে আবার আমাদের সাথে যোগ দিও, তাইলে বাকি যে টপিক গুলো আছে সেগুলো একটার পর একটা লেকচারে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের লেকচারে আবার, ততক্ষণের জন্য টাটা।